এটা হলো সাধারণ নির্দেশিকা। তো নির্দেশিকাটা একটু ভালো করে পড়ে নাও। মডেল অ্যাক্টিভিটি 2021 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, জীবনবিজ্ঞান 10ম শ্রেণী, পূর্ণমান 50। তো এই হচ্ছে কোশ্চেন। 1 নম্বরে প্রথমেই রয়েছে মোট 9টি এমসিকিউ, দেখে নাও। এরপরে 2 নম্বরের শূন্যস্থান পূরণ, এখানে রয়েছে মোট 3টি প্রশ্ন। তারপরে 3 নম্বরে এখানে সত্য অথবা মিথ্যা লিখো, এখানেও 3টি প্রশ্ন রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন, এখানে একটি স্তম্ভ রয়েছে, এ স্তম্ভ বি স্তম্ভ, এটাকে মেলাইতে হবে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, এখানে রয়েছে মোট 3টি প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এরপর 2-3টে বাক্যে উত্তর দাও। 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বর দাগে রয়েছে মোট 7টি প্রশ্ন। এরপরে 7 নম্বরের কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, এখানে রয়েছে মোট 3টি প্রশ্ন, প্রতিটির পূর্ণমান 5 করে 15 নম্বর মোট। প্রথমে 1 নম্বরে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি পূর্ণ করে লেখো। খাতায় ভালো করে মার্জিন টেনে প্রথমে কোশ্চেনটা এইটুকু লিখে যে উত্তরটা শুধু সঠিক সেটিকে তার ক্রমিক সংখ্যাসহ লিখতে হবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। ক অক্সিন, খ জিবরেলিন, গ সাইটোকাইনিন, ঘ NAA। তো এখানে সঠিক উত্তর হচ্ছে খ, উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় খ নম্বর জিবরেলিন। এরপরে 2 নম্বর প্রশ্ন, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। ক চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া, খ বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া, গ চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া, ঘ বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়া। তো মায়োপিয়ার সঙ্গে যুক্তিসম্মত বক্তব্যটি হচ্ছে বা সমস্যাটি হলো খ নম্বর, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। 3 নম্বর প্রশ্ন, নিচের যে জোড়টি সঠিক তা স্থির করো। ক STH থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, খ ACTH স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা, গ FSH রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা, ঘ ADH বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। তো এখানে সঠিক উত্তর ঘ ADH বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। এরপরের প্রশ্ন 4 নম্বর, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। ক 10 জোড়া, খ 12 জোড়া, গ 21 জোড়া, ঘ 31 জোড়া। তো এখানে করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া, অর্থাৎ খ নম্বর সঠিক, কিন্তু এটা যদি সুষুম্না স্নায়ু হতো তখন কিন্তু 31 জোড়া হতো। এরপরে 5 নম্বর প্রশ্ন, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। তো প্রথমে এসে ক মিষ্টি আলু, খ কচুরিপানা, গ আদা, গ পাথরকুচি। তো পাতার মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে এখানে পাথরকুচি। এরপরে প্রশ্ন 6 নম্বর, সংকুরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। ক মটর গাছের বংশবিস্তারে অনেক
সময় লাগে? না, মটর গাছের বংশবিস্তারে খুব কম সময় লাগে। খ, মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম, এটিও সঠিক নয়। গ, মটর ফুল স্বপরাগী হওয়ায় এখানে হওয়ায় হয়তো বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম, হ্যাঁ এটি সঠিক হবে। তো আমরা এটিকে ঠিক দিয়ে দিলাম। ঘ নম্বরটা একটু দেখে নিই। মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়, না এটি হবেই না। 7 নম্বর প্রশ্ন, নিচের যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। ক, ইস্ট কর্কট গম, এটি সঠিক। খ, মস রেণু উৎপাদন, এটিও সঠিক। গ, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, এমিবা দ্বিবিভাজন, এটি সঠিক। প্লাজমোডিয়াম পুনরুৎপাদন এটি সঠিক নয়, তো এখানে গ নম্বর হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন 8 নম্বর, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। তো আমরা কালো বৈশিষ্ট্য বলতে যেখানে ক্যাপিটাল বি রয়েছে সেটা, এবং স্মল বি আমরা সাদা বৈশিষ্ট্য বলি, এবং সেক্ষেত্রে মসৃণ হচ্ছে স্মল আর, ক্যাপিটাল আরকে আমরা কালো কর্কশ বলতে পারি। তো দেখে নাও, কালো মসৃণ ফিনোটাইপ, এখানে ক, কালো মসৃণ, তো এখানে খ নম্বর সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। তো এখানে কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধতা, আমরা যদি চেকার বোর্ডের সাহায্যে এটাকে ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো যে কন্যা সন্তানদের মধ্যে কেউই বর্ণান্ধ হবে না, সেক্ষেত্রে সঠিক উত্তর 0%। এরপরে 2 নম্বরের প্রশ্ন, এখানে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাইতে বলছে। তো 2-এর 1 নম্বর, ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। তো আমরা জানি ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে, তো এটার উত্তর হবে সাইটোকাইনিন। এরপরে 2-এর 2 নম্বর প্রশ্ন, পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস পাখনা থাকে। তো পায়রার একটি ডানায় রেমিজেস পাখনার সংখ্যা হচ্ছে 23টি, 23। আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে। তো ডিএনএতে যেখানে থাইমিন থাকে, আরএনএতে সেই থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এরপরে প্রশ্ন 3 নম্বরে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 3-এর 1 নম্বর প্রশ্ন, অযৌন জননে 2টি জনিত্রী জীবের প্রয়োজন হয়। তো আমরা জানি অযৌন জননে জনিত্রী জীবের সংখ্যা 1টি, সেক্ষেত্রে এটা ভুল হবে, অর্থাৎ এফ লিখবো আমরা। এরপরে 3-এর 2 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। তো আমরা জানি সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়, সেক্ষেত্রে এটি ভুল দেওয়া আছে, অর্থাৎ এটাও এ হবে। এরপরে 3-এর 3 নম্বর প্রশ্ন, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। এটা সত্য, টি হবে। এরপরে আসো 4 নম্বরে, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখ সহ উত্তরটি সঠিক জোটটি পুনরায় লেখো। তো তোমরা খাতায় ভালো করেই লিখে নেবে, আমি এখানে কোশ্চেনের উপরেই করে দিচ্ছি।
এ স্তম্ভ বি স্তম্ভ। এখানে এ স্তম্ভে হচ্ছে অন্ধবিন্দু, তো এই অন্ধবিন্দু বি স্তম্ভের সঙ্গে উপযুক্ত সমতা হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, অর্থাৎ এটা হবে সি নম্বর। এরপরে ক্রসিং ওভার, তো ক্রসিং ওভার দেখা যায় মিওসিস পদ্ধতিতে, তো এখানে 4-2 হবে ডি নম্বর। এরপরে 4-3 গ্রাফটিং, তো গ্রাফটিং হচ্ছে স্টোগার্সিয়ন, সেক্ষেত্রে এটা হচ্ছে বি নম্বর। এরপরে পাশের একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর লিখতে বলছে। তো পাশের 1 নম্বর প্রশ্ন, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। তো বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্য, তো আমরা লিখতে পারি বয়ঃসন্ধি দশার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা যে কোনো একটি লিখব। তো আমরা লিখি এইটুকুর মধ্যেই একটি বৈশিষ্ট্য, যৌন লক্ষণগুলি স্পষ্ট হয়, এটাই লিখলাম। এরপরে পাশের 2 নম্বর প্রশ্ন, বিসদৃষ্টি বেছে নাও। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম আর গিনিপিগের মসৃণ লোম। তো এখানে মটরের সবুজ রঙের বীজ, তারপর গিনিপিগের সাদা রঙের লোম বা গিনিপিগের মসৃণ লোম, এই প্রত্যেকটি হচ্ছে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কিন্তু মটরের সবুজ রঙের ফল এটা হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য। তো এখানে সঠিক বিসদৃষ্টি হচ্ছে মটরের সবুজ রঙের ফল। এরপরে পাশের 3 নম্বর প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো এখানে বলছে মাইটোসিস ভ্রূণমূলে, তো এখানে রেণু মাতৃকোষে শূন্যস্থানে কী হবে, এখানে হচ্ছে তাহলে মাইটোসিস যদি ভ্রূণমূলে হয় তো রেণু মাতৃকোষে এখানে হবে মিওসিস। ছয়ের 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। তো এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে নালীর উপস্থিতি এবং ক্ষরিত পদার্থ। তো আমরা উত্তর দেখে নিচ্ছি। এখানে একটা ছক তৈরি করা আছে, ছকের 3টে অংশ করা আছে। প্রথম অংশে বিষয়, দ্বিতীয় অংশে অন্তঃক্ষরা গ্রন্থি এবং তৃতীয় অংশে বহিঃক্ষরা গ্রন্থি লেখা আছে। তো বিষয়ের মধ্যে আমরা প্রথমেই লিখব নালীর উপস্থিতি বা অনুপস্থিতি। তো এখানে নালী অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে নালী থাকে না, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে নালী থাকে। এবং দ্বিতীয় যে বিষয়ের উপর পার্থক্য লিখতে বলছে সেটা হচ্ছে ক্ষরিত পদার্থ। তো অন্তঃক্ষরা গ্রন্থিতে ক্ষরিত পদার্থ হচ্ছে হরমোন এবং বহিঃক্ষরা গ্রন্থিতে ক্ষরিত পদার্থ হচ্ছে উৎসেচকপূর্ণ রস, অর্থাৎ যেমন লালারস, অগ্নাশয় রস, পাকরস ইত্যাদি। এরপরে 6-এর 2 নম্বর প্রশ্ন, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। তো আমরা জানি মাইটোসিসের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের 4টি দশা থাকে। একটিকে বলে প্রোফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো এর মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আমাদের প্রোফেজ দশার বৈশিষ্ট্য লিখতে হবে। প্রোফেজ দশার বৈশিষ্ট্য 1 নম্বর, নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে, ফলে ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে।
এরপরে 2 নম্বর পয়েন্ট, ক্রোমাটিন জালিকার ঘনীভবন ও কুণ্ডলীকরণের মাধ্যমে স্থূল ক্রোমোজোম গঠিত হয়। 3 নম্বর পয়েন্ট, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। ক্রোমাটিড দুটি পরস্পরের সঙ্গে সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। 4 নম্বর পয়েন্ট, প্রোফেজ দশার শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। এর পরের প্রশ্ন 6-এর 3 নম্বর, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য উল্লেখ করো। তো এখানেও পার্থক্য লেখার জন্য আমরা একটা ছক করে নিব। ছকের দুটি অংশ করা হয়েছে, একদিকে ট্রপিক চলন, একদিকে ন্যাস্টিক চলন। তো ট্রপিক চলনের প্রথম হচ্ছে ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়, আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। দ্বিতীয় যে পয়েন্টটি লেখা আছে সেটা হচ্ছে ট্রপিক চলনে অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়, কিন্তু ন্যাস্টিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। এরপরে 6-এর 4 নম্বর প্রশ্ন, স্বপরাগ যোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। তো আমরা এই কোশ্চেনটার উত্তর লেখার জন্য একটা ছক তৈরি করে নিয়েছি। সেই ছকের একদিকে বিষয় লিখে সুবিধা এবং অসুবিধা দুটি আলাদা আলাদা অংশ করে রেখেছি। তো বিষয় হচ্ছে আমাদের স্বপরাগ যোগ। সুবিধা কি? যে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে স্বপরাগ যোগে। স্বপরাগ যোগের অসুবিধা কি? যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীবের সৃষ্টি হয় না। এরপর 6-এর 5 নম্বর প্রশ্ন, একসংকট জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। চেকার বোর্ডের সাহায্যে সন্ধ্যামালতী উদ্ভিদের অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ব্যাখ্যা করা হলো। তো এখানে পি জনুতে বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল নেওয়া আছে। দেখো গ্যামেটে কী কী আছে। তারপরে এই দুটি উদ্ভিদের মধ্যে যদি ইতর পরাগযোগ ঘটানো হয় F1 জনুতে উৎপন্ন হবে গোলাপি ফুল। এবারে F1 জনুতে উৎপন্ন গোলাপি ফুলগুলোর মধ্যে যদি আমরা স্বপরাগযোগ ঘটাই তাহলে কি পাবো? F2 জনুতে যে উদ্ভিদগুলো আমরা পাবো সেটা হলো যেখানে লাল ফুল পাবো, গোলাপি ফুল পাবো, গোলাপি ফুল এবং সাদা ফুল পাবো। অর্থাৎ এখানে জিনোটাইপ অনুপাত 1:2:1, ফিনোটাইপ অনুপাতও কিন্তু 1:2:1। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি যে একসংকট জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে। এরপরে 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গ্যামেট উৎপাদন, দ্বিতীয় বৈশিষ্ট্য মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা। তো এখানেও পার্থক্য লেখার জন্য আমরা কি করব? একটি ছক বানিয়ে নিয়েছি। ছকের 3টি অংশ আছে। এখানেও প্রথম অংশে বিষয়, দ্বিতীয় অংশে অযৌন জনন এবং তৃতীয় অংশে যৌন জনন লিখছি। তো বিষয়ের মধ্যে প্রথম পয়েন্ট যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে গ্যামেট উৎপাদন। তো অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, কিন্তু যৌন জননে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। এরপরে দ্বিতীয় যে পয়েন্ট ছিল মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা। তো অযৌন জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে, যৌন জননে গ্যামেট উৎপাদনে মিওসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এর পরের প্রশ্ন 6-এর 7 নম্বর, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি এরপরে 7-এর 1 নম্বর প্রশ্ন, প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু।
7-2 নম্বর প্রশ্ন, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? প্রশ্নটির দুটি অংশ আছে, এইটুকু প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলছে জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। তো দুটি পয়েন্টকে আমরা আলাদা আলাদাভাবে উত্তর লিখছি। প্রথম অংশে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এরপরে প্রশ্নটির দ্বিতীয় অংশ, কোষ বিভাজনের তাৎপর্য। প্রথম, জীবের বৃদ্ধি। কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে। দ্বিতীয় পয়েন্ট, প্রজনন। কোষ বিভাজনের মাধ্যমে এককোষী জীবেদের বংশবিস্তার ঘটে। এছাড়া রেণু উৎপাদন ও গ্যামেট উৎপাদনের জন্য কোষ বিভাজিত হয়। এরপরে তৃতীয় পয়েন্ট, ক্ষয়পূরণ। আঘাতপ্রাপ্ত স্থানের মেরামতির জন্য কোষ বিভাজিত হয়। শেষ প্রশ্ন 7-3 নম্বর, একটি বিশুদ্ধ হলুদ গোলবীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এখানেও প্রশ্নটিতে দুটি অংশ আছে। এরপরের অংশ বলছে এই সংকরণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। প্রথম অংশে চেকারবোর্ডের সাহায্যে দ্বিসংকর জননের ফলাফলটা ব্যাখ্যা করা হলো। এখানে পি জনুতে নেওয়া হয়েছে হলুদ ও গোলাকার বীজ, তো এটাকে প্রকট বৈশিষ্ট্য। এখানে সবুজ ও কুঞ্চিত বীজ যুক্ত মটর গাছ, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এখান থেকে দেখো গ্যামেট উৎপন্ন হয়েছে, এবং এই বিশুদ্ধ জীবগুলোর মধ্যে যদি ইতর পরাগযোগ ঘটানো হয় তাহলে F1 জনুতে সংকর গোল হলুদ বীজযুক্ত মটর গাছ তৈরি হবে। এরপরে F1 জনুতে উৎপন্ন মটর গাছগুলোর মধ্যে যদি স্বপরাগযোগ ঘটানো হয় তাহলে দেখো F2 জনুতে উৎপন্ন মটর গাছগুলিকে পুরো চেকারবোর্ডের সাহায্যে এখানে দেওয়া রইল, এবং এখান থেকে আমরা জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত তৈরি করতে পারি। তো জিনোটাইপ অনুপাত আসবে এখানে 1:2:2:4:1:2:1:2:1 এবং ফিনোটাইপ অনুপাত আসবে 9:3:3:1। এরপরে শেষ প্রশ্নের দ্বিতীয় অংশ, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। তো কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী-জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হবার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।